ইতিহাসের দিকে তাকালে আমরা এমন কিছু ঘটনা দেখতে পাই যা সভ্যতার গতিপথকেই যেন চিরতরে বদলে দিয়েছে। ব্ল্যাক ডেথ ছিল ঠিক তেমনই এক প্রলয়ঙ্করী মহামারী, এক অদৃশ্য শত্রু যা গোটা ইউরোপ মহাদেশের ওপর তার কালো ছায়া ফেলেছিল, আর এর সামাজিক অর্থনৈতিক বুননকেই ছিন্নভিন্ন করে দিয়েছিল। চতুর্দশ শতকের ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা এই যে অগণিত কঙ্কাল, এরা আসলে এক নীরব সাক্ষী। এরা সেই লক্ষ লক্ষ প্রাণের প্রতিচ্ছবি, যারা এক অদৃশ্য ঘাতকের হাতে একেবারে অসহায়ভাবে লুটিয়ে পড়েছিল। এটা ছিল এমন এক মৃত্যুর মিছিল যা এর আগে কেউ কখনো দেখেনি, এমনকি কল্পনাও করতে পারেনি। চলুন ফিরে যাই সেই সময়ে। সালটা ছিল ১৩৪৭। ইতালির সিসিলি দ্বীপের মেসিনা বন্দর। বাণিজ্যিক জাহাজের আনাগোনায় সবসময় মুখর থাকত এই বন্দর। আর এখানেই প্রথম নোঙর ফেলেছিল সেই ভয়ঙ্কর সন্ত্রাস, যা গোটা ইউরোপের ভাগ্য নতুন করে লিখে দেবে। ভাবুন তো সেই দৃশ্যটা। বন্দরের মানুষের কাছে এ যেন ছিল এক দুঃস্বপ্ন সত্যি হওয়ার মতো। জাহাজগুলো থেকে ভেসে আসছিল মৃত্যুর তীব্র গন্ধ, আর জীবিত নাবিকদের সারা শরীরে ছিল বিদঘুটে কালো ফোড়া, যা এক অজানা এবং ভয়াল রোগের চিহ্ন বহন করছিল। এই মৃত্যুর জাহাজগুলো আসলে শুধু পণ্য বয়ে আনেনি, নিয়ে এসেছিল এক মহাদেশীয় ধ্বংসযজ্ঞের পূর্বাভাস। তো কেমন ছিল এই ভয়ঙ্কর রোগটা? সেই সময়ের বিখ্যাত লেখক জিওভান্নি বোক্কাচিওর লেখায় আমরা এর একটা জীবন্ত চিত্র পাই। তিনি বর্ণনা করেছেন অদ্ভুত ফোলা বা প্লেগ ফোড়ার কথা, যা দেখতে অ্যাপেল বা ডিমের মতো বড় হতো। এরপরে আসত তীব্র জ্বর, কাঁপুনি, আর সবশেষে যা ছিল অনিবার্য, খুব দ্রুতই মৃত্যু। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ জানতেই পারেনি কী ছিল এই মহামারীর কারণ। এটা ছিল এক অমীমাংসিত রহস্য। কিন্তু আধুনিক বিজ্ঞান অবশেষে সেই মধ্যযুগীয় আতঙ্কের পর্দা সরিয়ে আসল ঘাতককে চিহ্নিত করতে পেরেছে। একদিকে দেখুন মধ্যযুগের সেই ভয়, কুসংস্কার আর অসহায়ত্বের ডুবে থাকা এক পৃথিবী, আর অন্যদিকে আধুনিক বিজ্ঞান, অণুবীক্ষণ যন্ত্রের নিচে পরিষ্কার দেখা যাচ্ছে রোগের আসল কারণ। এই দুটো ছবির বৈপরীত্যই আসলে তুলে ধরে জ্ঞান আর অজ্ঞতার মধ্যে ব্যবধানটা ঠিক কতটা বিশাল। যেখানে মধ্যযুগের মানুষ ভাবত এটা ঈশ্বরের ক্রোধ বা কোনো অলৌকিক অভিশাপ, সেখানে আধুনিক বিজ্ঞান খুঁজে পেয়েছে ছোট্ট এক আণুবীক্ষণিক জীবকে। কুসংস্কারের অন্ধকার কাটিয়ে এভাবেই সত্যটা আমাদের সামনে এসেছে। পর্দার আড়ালে থাকা সেই আসল ঘাতকের নাম হল ইয়ারসিনিয়া পেস্টিস, এক ধরনের ব্যাকটেরিয়া। এর বাহক ছিল সংক্রামিত মাছি, আর সেই মাছির আশ্রয় ছিল জাহাজে ঘুরে বেড়ানো হাজার হাজার ইঁদুর। এই মারাত্মক ত্রিভুজটি তৎকালীন ব্যস্ত বন্দর শহরগুলোকে এক একটা মৃত্যু ফাঁদে পরিণত করেছিল। রোগের লক্ষণগুলো ছিল শরীর আর মনের ওপর এক কথায় এক নির্মম আক্রমণ, ভয়াবহ যন্ত্রণা, জ্বর আর অভ্যন্তরীণ রক্তক্ষরণ। এই ভয়ঙ্কর ক্রমটি এতটাই দ্রুত ঘটত যে আক্রান্ত ব্যক্তির বেঁচে থাকার কোনো আশাই থাকত না। আর চিকিৎসা, সে তো ছিল কল্পনারও অতীত। মেসিনা বন্দরে যে আগুনের সূত্রপাত হয়েছিল তা দাবানলের মতো ছড়িয়ে পড়তে একদমই সময় নেয়নি। চলুন এবার দেখি কিভাবে এই মহাদেশীয় মৃত্যুযাত্রা অপ্রতিরোধ্য গতিতে গোটা ইউরোপকে গ্রাস করেছিল। মাত্র ৪ বছর, ১৩৪৭ থেকে ১৩৫১। দেখুন এই সংক্ষিপ্ত সময়ে প্লেগ সিসিলি থেকে ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড হয়ে জার্মানি আর স্ক্যান্ডিনেভিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর সবচেয়ে বড় পরিহাস হল সভ্যতার অগ্রগতির প্রতীক যে বাণিজ্যিক পথগুলো, সেগুলোই হয়ে উঠেছিল মৃত্যুর দ্রুতগামী বাহন। ২৫ মিলিয়ন সংখ্যাটা হয়তো আমরা উচ্চারণ করতে পারি, কিন্তু এর ভয়াবহতা কল্পনা করাও কঠিন। তৎকালীন ইউরোপের প্রায় ১/৩ মানুষ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা ছিল এক মহাদেশীয় সভ্যতার হৃৎপিণ্ডে এক মারাত্মক আঘাত, যার ক্ষত আজও হয়তো পুরোপুরি শুকায়। শুধু সাধারণ মানুষ নয়, সমাজের কোনো স্তরই এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। ইংল্যান্ডের পাদ্রীদের দিকে তাকান। প্লেগের চরম পর্যায়ে মানে ১৩৪৯ সালে পাদ্রীদের ৮৯৪টি শূন্যপদ পূরণ করতে হয়েছিল, যা ছিল স্বাভাবিক সময়ের চেয়ে ১০ গুণেরও বেশি। এটাই প্রমাণ করে প্লেগের সামনে রাজা বা প্রজা কেউই সুরক্ষিত ছিল না। যখন মৃত্যু এভাবে দরজায় কড়া নাড়ে, তখন কিন্তু সভ্যতার মুখোশটা খসে পড়তে বেশি সময় লাগে না। চলুন এবার দেখি
প্লেগের ভয়াবহতার মুখে কিভাবে সামাজিক বন্ধন আর কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। বোক্কাচ্চিওর এই কথাগুলো সভ্যতার পতনের এক মর্মান্তিক দলিল। ভাবুন তো, যখন বাবা মা তাদের অসুস্থ সন্তানদের ত্যাগ করতে শুরু করে, তখন বুঝতে হবে ভয় মানুষের সবচেয়ে আদিম প্রবৃত্তি। স্নেহ, মমতা সেসব কিছুকেও গ্রাস করে নিয়েছে। সমাজ তখন আক্ষরিক অর্থেই ভেতর থেকে ভেঙে পড়ছিল। ভয়টা এতটাই ছড়িয়ে পড়েছিল যে সমাজে প্রতিটি কাঠামো যেন ভেঙে পড়ছিল। ডাক্তাররা রোগীদের কাছে যেতে ভয় পেত, পুরোহিতরা শেষকৃত্য করতে অস্বীকার করত, আর আইনশৃঙ্খলা পরিণত হয়েছিল একটা প্রহসনে। এক এক করে সভ্যতার স্তম্ভগুলো ধসে পড়ছিল, আর জমজমাট শহরগুলো পরিণত হচ্ছিল ভুতুড়ে মৃত্যুপুরীতে। মানুষ যখন সব আশা হারিয়ে ফেলে, তখন তারা অদ্ভুত সব পথ খুঁজে নেয়। এমনই এক চরম প্রতিক্রিয়া ছিল এই ফ্ল্যাজিলেন্সদের। তারা বিশ্বাস করত এটা ঈশ্বরের ক্রোধ, তাই সেই ক্রোধ থেকে বাঁচতে তারা নিজেদের শরীরকে চাবুক মেরে রক্তাক্ত করত। তাদের বিশ্বাস ছিল এই শারীরিক যন্ত্রণার মাধ্যমেই হয়তো পাপের প্রায়শ্চিত্ত হবে, পরিত্রাণ মিলবে। আর প্রতিটি বড় বিপর্যয়ের মতোই এখানেও একটা অন্ধকার দিক ছিল, আর তা হল কুৎসিত বিদ্বেষ আর ঘৃণার প্রকাশ। যখন ভয় আর অজ্ঞানতা একসাথে মেশে, তখন মানুষ বলির পাঠা খোঁজে। দুর্ভাগ্যবশত ইহুদি সম্প্রদায়কে এই মহামারীর জন্য মিথ্যাভাবে দায়ী করা হয়, যার ফলস্বরূপ ইউরোপ জুড়ে ঘটেছিল নারকীয় হত্যাযজ্ঞ। ব্ল্যাক ডেথের কালো ছায়া কিন্তু মধ্যযুগেই শেষ হয়ে যায়নি। এই বিশ্লেষণের শেষ পর্বে আমরা দেখব কিভাবে সেই ভয়াবহ মহামারী ইউরোপের ভবিষ্যৎকে নতুন রূপ দিয়েছিল এবং তার প্রতিধ্বনি আজও আমাদের এই পৃথিবীতে শোনা যায়। একটা ভয়ঙ্কর ট্র্যাজেডির ছাই থেকে জন্ম নিয়েছিল এক অভাবনীয় অর্থনৈতিক বিপ্লব। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? লক্ষ লক্ষ শ্রমিকের মৃত্যুতে হঠাৎ করেই শ্রমের তীব্র অভাব দেখা দেয়, ফলে যারা বেঁচে ছিল তাদের কদর বহুগুণে বেড়ে যায়। ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ কর্মীরা ভালো মজুরি আর উন্নত জীবনের জন্য দর কষাকষি ক্ষমতা অর্জন করে। অর্থনৈতিক ক্ষেত্রে এই পরিবর্তনটা ছিল একটা ভূমিকম্পের মতো। কৃষকদের মজুরি হয়ে যায় আকাশ ছোঁয়া, আর অন্যদিকে অভিজাতদের জমির মূল্য ধসে পড়ে। ক্ষমতার ভারসাম্য চিরদিনের মতো বদলে যায়। এই অর্থনৈতিক পরিবর্তনের আঘাতেই পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থার মৃত্যু ঘণ্টা বেজে ওঠে, আর এক নতুন যুগের সূচনা হয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, ৭০০ বছর আগের একটা মহামারী আজকের দিনেও কি আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে? উত্তরটা হয়তো আপনাকে অবাক করবে, কারণ ইতিহাস কেবল অতীতের ধুলোয় মিশে যায় না, তা আমাদের জিনের মধ্যেও খোদাই হয়ে থাকে। এটা এক বিস্ময়কর বৈজ্ঞানিক সত্য। বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছেন তা হল ৭০০ বছর আগের সেই ভয়াবহ মহামারী মানব জিনোমে এমন এক পরিবর্তন এনেছিল যা প্লেগ থেকে বেঁচে যাওয়া মানুষদের উত্তরসূরিদের আজও HIV-র মতো আধুনিক ভাইরাসের বিরুদ্ধে এক ধরনের সুরক্ষা দিচ্ছে। এটি চূড়ান্ত প্রমাণ যে মানব ইতিহাস আর আমাদের জীববিদ্যা একে অপরের সাথে কতটা গভীরভাবে জড়িত।